শিক্ষক কর্মকর্তাদের টানা আন্দোলনে অচল হয়ে পড়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। চাকসুতে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আজ। আকস্মিক বন্যায় শেরপুরে ভেসে গেছে ফসল ও পুকুরের মাছ। ক্ষয়ক্ষতির তালিকা করছে কৃষি বিভাগ। বাঁধ মেরামতের আশ্বাস জেলা প্রশাসকের। বরগুনায় আবারও ডেঙ্গু পরিস্থিতির অবনতি। আইসিইউ না পেয়ে বেড়েছে ভোগান্তি। কিট সংকটে পরীক্ষা ব্যাহত। এবং ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সিলেটের তৃতীয় দিনের মতো চলছে যৌথ বাহিনীর অভিযান। চার্জিং পয়েন্টে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। স্বাগত এখন জনপদে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি শামিমা শাম্মী। শিক্ষক লাঞ্ছনার ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চতুর্থ দিনের মতো অব্যাহত আছে শিক্ষকদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি। এতে বন্ধ আছে বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার ক্লাস পরীক্ষা সহ প্রশাসনিক কার্যক্রম। এ নিয়ে আরও জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মারুফ হাসান। মারুফ, শিক্ষকরা প্রতিবাদ কর্মসূচিতে কি কি দাবি জানাচ্ছেন আর প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা বিস্তারিত জানাবেন। শাম্মী, চতুর্থ দিনের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলছে, যার কারণে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম, একাডেমিক কার্যক্রম, ক্লাস পরীক্ষা সব বন্ধ আছে। পুরো পরিস্থিতির কারণে বিশ্ববিদ্যালয়ের সার্বিক যে অবস্থা সেটি কিন্তু একদমই মন্থর গতিতে চলছে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা আছেন তাদেরও উপস্থিতি খুবই কম দেখা যাচ্ছে। আপনি জানেন যে গত 20 সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ প্রক্টর তাদেরকে পোষ্যকোটা ইস্যুতে জুবেরি ভবনে বেশ কয়েক ঘন্টা ধরে অবরুদ্ধ করে রাখা হয় এবং তাদের সঙ্গে শিক্ষার্থীদের হাতাহাতির ঘটনাও কিন্তু ঘটে। মূলত আজকে সহ এই কয়েকদিন ধরেই এখানে যারা শিক্ষক কর্মকর্তা কর্মচারীর অবস্থান করছেন এবং তাদের যে দাবি সেটি হচ্ছে এই কর্মসূচির ভিতরেই তারা দুইটি দাবি উত্থাপন করছেন। একটি দাবি হচ্ছে তাদের যে প্রাতিষ্ঠানিক সুবিধা সেই প্রাতিষ্ঠানিক সুবিধা যাতে বহাল রাখা হয় এটি, এবং আরেকটি দাবি তারা উত্থাপন করছেন সেটি হচ্ছে গত 20 সেপ্টেম্বর যেসব শিক্ষার্থী শিক্ষকদের শারীরিকভাবে লাঞ্ছিত করেছে তাদের দ্রুত সময়ের মধ্যে চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের যে আইন আছে এবং অন্যান্য যে ফৌজদারি আইন আছে সেই আইন মোতাবেক তাদের শাস্তি নিশ্চিত করতে হবে। যদি তাদের শাস্তি এবং পোষ্যকোটা এবং প্রাতিষ্ঠানিক সুবিধাগুলো যদি বহাল না রাখা হয় তাহলে তারা তাদের যে শাটডাউন কর্মসূচি সেটি কিন্তু চালিয়ে যাবেন বলেও জানিয়েছেন। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে তাদের বেশ কয়েক দফা আলোচনা হয়েছে এবং তারা তাদের দাবিগুলো উত্থাপন করেছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে দ্রুত সময়ের মধ্যে সমস্যা নিরসনে তারা কাজ চালিয়ে যাচ্ছেন এবং শিক্ষক কর্মকর্তা কর্মচারী যারা আছেন তাদেরকে আহ্বান জানিয়েছেন দ্রুত সময়ে যাতে তারা একাডেমিক কার্যক্রম এবং প্রশাসনিক কার্যক্রমে ফিরে যায় এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি এখন যে গতিতে চলছে সেই গতি যাতে আগের যে রূপ ছিল সেই রূপে ফিরে আসে এটি কিন্তু তারাও চাচ্ছেন। পাশাপাশি কিছুক্ষণ আগে এখানে অফিসার সমিতির যিনি সভাপতি আছেন তার সঙ্গে কথা বলেছি। তিনি বলছেন যে আজকে বেলা 11টা থেকে 12টার মধ্যে আমরা আমাদের অভ্যন্তরীণ যারা কর্মকর্তা কর্মচারী আছেন তাদের সঙ্গে আমরা আলোচনায় বসবো এবং তাদের আলোচনার পরপরই জানা যাবে আসলে তারা তাদের এই শাটডাউন কর্মসূচি চলমান রাখবেন কিনা এবং তারা বলছেন যে তাদের যে দাবি এই দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এই কর্মসূচি চলমান থাকবে। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি তাদের সিদ্ধান্তে দ্রুত পৌঁছায় এবং এখানে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের পক্ষে যদি তারা সিদ্ধান্ত নেন তাহলে তারা এই শাটডাউন কর্মসূচি তুলে নেবেন এবং তাদের কার্যক্রম আবার নতুনভাবে শুরু করবেন বলেও আমাদের জানিয়েছেন। শাম্মী, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের যে শাটডাউন কর্মসূচি থেকে আমার কাছে ছিল এই সবশেষ। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মারুফ হাসান। এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ ও হল সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আজ। মঙ্গলবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন থাকলেও পরে তা একদিন বাড়িয়ে বুধবার পর্যন্ত করা হয়। এছাড়া আজ প্রার্থীর আপত্তি গ্রহণ করা হবে। নির্বাচন কমিশন জানায় বেলা 3:30টা পর্যন্ত আবেদন প্রত্যাহার করা যাবে। এছাড়া কোনো প্রার্থীর ব্যাপারে আপত্তি ও অভিযোগ থাকলে সেটি আজই জানাতে হবে কমিশনকে। আর বৃহস্পতিবার প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা। এদিকে ডোপ টেস্টের ফলাফলও হাতে পেয়েছে নির্বাচন কমিশন। সবকিছু
বিবেচনা করে বৃহস্পতিবার প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা। এদিকে মঙ্গলবার চাকসু নির্বাচন 3 দিন পিছিয়ে 15 অক্টোবর নির্ধারণ করা হয়। বেশ কয়েকটি দল ও প্যানেল নির্বাচন পেছানোর সাধুবাদ জানালেও রাকসুর পরপর চাকসু নির্বাচন পেছানোকে সন্দেহের চোখে দেখছে ছাত্র শিবির। আর ছাত্রদল এ নিয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। 15 দফা দাবিতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছে চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা, ল্যাব ও ক্লাস সংকট নিরসন, পরিবহন ও আবাসন সমস্যার সমাধান, 24 ঘন্টা মেডিকেল সেন্টার সেবা চালু রাখার দাবিতে গত কয়েকদিন ধরে আন্দোলন করে আসছে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এছাড়া টিউশন ফি, লেট পেমেন্ট ও ওয়েবার ফির নামে বিপুল অঙ্কের টাকা জরিমানা করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, যা শিক্ষার্থীদের পক্ষে দেওয়া সম্ভব নয়। তাই এসব ফি কমানোর দাবি জানান শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত শাটডাউন কর্মসূচি চালিয়ে যাওয়া হবে বলে জানান তারা। 24-এর বন্যার ক্ষতি কাটিয়ে ওঠার আগেই ফের আকস্মিক বন্যার কবলে পড়ে শেরপুরবাসী। সম্প্রতি টানা কয়েকদিনের ভারী বর্ষণ উজানের ঢলে ঝিনাইগাতী উপজেলার মহারশী নদীর বাঁধ ভেঙে ভেসে যায় নিম্নাঞ্চলের মাছের পুকুর ও ফসলের ক্ষেত। ঢলের পানি কমায় ভেসে উঠছে ক্ষয়ক্ষতির চিত্র। কৃষি বিভাগ বলছে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি হচ্ছে, প্রণোদনা দিয়ে সহায়তা করা হবে। জাহিদুল খান সৌরভের প্রতিবেদন। 2024-এর বন্যার ক্ষতি পুষিয়ে ওঠার আগেই সম্প্রতি আকস্মিক বন্যায় বেশ কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়ে কৃষি সম্পদের ব্যাপক ক্ষতি হয়েছে। মহারশী নদীর বাঁধ ভেঙে ভেসে যায় ফসলের ক্ষেত ও মাছের পুকুর। পানির নিচে তলিয়ে যায় বিস্তীর্ণ রোপা আমন ও শীতকালীন আগাম সবজি। ক্ষতিগ্রস্ত হন ঝিনাইগাতী উপজেলা সহ আশপাশের শত শত কৃষক। অনেকের বাড়িঘর বিলীন হয়ে গেছে, অনেকের বাড়ি ছাড়া, এবং হাজার হাজার জমির আবাদি জমি নষ্ট হয়ে গেছে। আমার 1 একর জমিন পাহাড়ের ঢল্লা এসিয়া তলা গেছে। 2-1 দিন পানি যদি না কমে তাহলে মনে করি এটা আশা করা যায় না এবং এটা আর ঘরে তোলা যাবে না। অনেকগুলো মাছ ছাড়ছি, অনেক টাকা ইনভেস্ট করছি, কিন্তু হঠাৎ করে কোথা থেকে যেন পানি হঠাৎ করে আসলো, আসার পরে আমার পুকুরের মাছ সব চলে গেছে। আমাদের সরকারের কাছে একটা আবেদন, যদি আমাদেরকে একটা এই পাহাড়ের এদিক দিয়ে একটা মহারশী নদীতে একটা বেড়িবাঁধ করে দিত, আমাদের জন্য আসলে খুব ভালো হইতো। কৃষি বিভাগ বলছে ঝিনাইগাতী ও নালিতাবাড়ী উপজেলায় 1576 হেক্টর জমির রোপা আমন আবাদ ক্ষতিগ্রস্ত হয়েছে। পানিতে ডুবে নষ্ট হয়েছে 86 হেক্টর জমির শীতকালীন আগাম সবজি। ভেসে গেছে অর্ধশতাধিক পুকুরের মাছ। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করে সরকারি প্রণোদনার আমনের চারা এবং রবি শস্যর বীজ দেওয়া হবে বলে জানান কৃষি কর্মকর্তা। আমরা কৃষি বিভাগ সর্বাধিক কৃষকের পাশে আসছি। আমরা সব জায়গায় তাদের পাশে থেকে আমাদেরকে সার্বক্ষণিক তাদেরকে পরামর্শ প্রদান করছি। রবি প্রণোদনা বা পুনর্বাসন কর্মসূচির আওতায় তাদেরকে আগাম রবি শস্য এবং সরিষা আবাদ করার জন্য পরামর্শ দিচ্ছি। উজানের ঢলের তোড়ে ভেঙে যায় নদী তীরবর্তী অনেক কাঁচা ঘর। সবকিছু হারিয়ে পরিবার নিয়ে সড়কের উঁচু স্থানে আশ্রয় নেয় বন্যার্ত পরিবারগুলো। পানি নেমে গেলে দ্রুত সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত শুরু হবে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। স্থানীয় বাঁধ ভেঙেছে, এটা হচ্ছে প্রায় 30 মিটারের মতো অংশ। এছাড়া অন্য জায়গায় কোনো ক্ষয়ক্ষতির তথ্য এখনো পাইনি। খুব দ্রুতই সংস্কার করে দিব। আমরা অলরেডি এটা সংস্কারের জন্য চাহিদা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট চেয়ে পাঠিয়েছি। নদীর ভাঙাবাঁধ পরিদর্শন করে দ্রুত সময়ের মধ্যে ভাঙাবাঁধ মেরামতের আশ্বাস দেন জেলা প্রশাসক। আমরা সবসময় খোঁজ খবর নিচ্ছি। আমাদের পক্ষ থেকে আমাদের উপজেলা প্রশাসনের ইউনূস সাহেব দেখাশোনা করেছেন। আমাদের যে বাঁধের কাজ চলছে, অনেক যেখানে বাঁধ হয়েছে সেখানে ভাঙেনি, কিন্তু পুরো বিষয়টা একটু টেকসই হওয়া দরকার ছিল। আমরা উপরে কর্তৃপক্ষ নিশ্চয়ই জানাবো যে যেখানে ভেঙেছে বা যেখানে ভবিষ্যতে ভাঙার সম্ভাবনা আছে সব কিছু মিলেই যেন একটা সাস্টেনেবল হয়, এমন একটা দীর্ঘস্থায়ী বাঁধ দেওয়া হয়। 1988 সালের পর 2024-এর ভয়াবহ বন্যার সাক্ষী হয় শেরপুর জেলাবাসী। ক্ষতিগ্রস্ত হয় 7,000-এরও বেশি ঘরবাড়ি, নষ্ট হয় কয়েক হাজার হেক্টর ফসলি জমি, ভেসে যায় 1700 খামারের মাছ। সেই ক্ষতি কাটিয়ে ওঠার আগেই ফের বন্যায় ক্ষতিগ্রস্ত নিম্নাঞ্চলের মানুষ। জাহিদুল খান সৌরভ, এখন শেরপুর।
কুমিল্লার 5 উপজেলায় নেই সরকারি খাদ্য গুদাম। এতে সরকারের কাছে ধান বিক্রিতে আগ্রহ হারাচ্ছেন প্রান্তিক কৃষকরা। নির্দিষ্ট সময়ে ধান চাল সংগ্রহে খাদ্য বিভাগ বেকায়দায় পড়ার পাশাপাশি কৃষকরা সরকারি প্রণোদনা বঞ্চিত হচ্ছেন। খাদ্য বিভাগ বলছে এরই মধ্যে গুদাম নির্মাণের প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। ফোরকান হোসেনের ছবিতে মাসুদ আলমের প্রতিবেদন। ধান উৎপাদনে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ জেলা কুমিল্লা। আউশ, আমন ও বোরো 3 মৌসুমে ধানের চাষ করেন এখানকার বেশিরভাগ কৃষক। চলতি বছর বোরো মৌসুমে কুমিল্লায় 11,587 টন ধান সংগ্রহ করে জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়। তবে জেলার 17 উপজেলার মধ্যে মনোহরগঞ্জ, লালমাই, সদর দক্ষিণ, তিতাস ও মেঘনা উপজেলায় খাদ্যশস্য সংগ্রহে নেই কোনো গুদাম। ফলে সরকারি চাহিদা পূরণে দীর্ঘ পথ পাড়ি দিয়ে কৃষকদের যেতে হয় অন্য উপজেলায়। এতে বাড়ছে পরিবহন ব্যয়, এমনকি অনেক সময় গুদামে পৌঁছায় না কৃষকের ধান। অনেক হয়রানির শিকার হই। এখানে ধান নিয়ে গেলে আমাদের যদি মনে 200 টাকা বাড়তি পাইলেও আমাদের এখান থেকে যে ভাড়াটা যায়, ভাড়াটা নিয়ে আমাদের এটা খুশি হইতেছে না। লালমাই উপজেলার ভিতরে যদি একটা সুন্দর গোডাউন হইতো বা আমাদের কাছে হইতো, অল্প সময়ের ভিতরে আমরা যাইতে পারতাম, আসতে পারতাম, বা আমাদের খরচটা কম হইতো। খাদ্য বিভাগের তথ্য বলছে লালমাই উপজেলায় 527 টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল। তবে সংগ্রহ হয়েছে মাত্র 27 টন। বাকি 500 টন ধান সংগ্রহ করতে হয়েছে গুদাম আছে এমন উপজেলার কৃষক থেকে। ফলে সরকারের কাছে ধান বিক্রি করে বাড়তি মুনাফার সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন 5 উপজেলার কৃষক। যে পরিমাণ টাকা সরকার দিবে এর থেকে বেশি খরচ হয়ে যায়, এই জন্য দিতে পারছে না। যদি লালমাই উপজেলাতে খাদ্য গুদাম থাকে তাহলে এটা দিতে সহজ হয়। আমাদের লালমাই উপজেলা যদি আমাদের এই ধান কেনার জন্য একটা গুদাম করে বা খাদ্য ভান্ডার করে, তাহলে হয়তো আমরা কৃষকরা কি পাবো, ন্যায্য মূল্যে ধানটা বিক্রি করতে পারবো সরকারের কাছে। এরপর আমরাও কৃষিকাজ করতে উদ্বুদ্ধ হবো। এদিকে গুদাম সংকটে কৃষক তার উৎপাদিত ধান সরকারকে দিতে আগ্রহ হারাচ্ছেন, যার সুযোগ স্থানীয় ফরিয়া নিচ্ছেন বলে জানান উপজেলার কৃষি কর্মকর্তারা। আর জেলা খাদ্য নিয়ন্ত্রকের দাবি সংকট সমাধান এবং কৃষকের সার্বিক বিষয় বিবেচনা করে 5 উপজেলায় গুদাম নির্মাণে এরই মধ্যে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। যদি আমাদের এই উপজেলায় একটা খাদ্য গুদাম থাকতো, তাহলে আমাদের এই যত কৃষক আছে তারা খুব উদ্বুদ্ধ হইতো, তারা এই জিনিসটা নিয়ে খুব একটা তাদের মধ্যে একটা আনন্দও কাজ করতো, এবং আমাদের নিজেদের প্লাস কৃষকের প্লাস দেশেরও একটা লাভ হইতো। আমাদের প্রতি বছরই আমাদের যে টার্গেটটা থাকে, আমাদের শুধু এই একটা কারণে আমাদের টার্গেটগুলি কিন্তু ফুলফিল হয় না। এই প্রেক্ষাপট এবং কৃষকের কথা সার্বিক প্রেক্ষাপট চিন্তা করে আমরা ইতোমধ্যে একটা প্রস্তাব পাঠিয়েছি এই 5টা উপজেলায় গুদাম নির্মাণের জন্য। এটা অলরেডি ডিপিপি প্রস্তুত করে সর্বশেষ তথ্যটা যারা জানি খাদ্য মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে। আশা করি এটা দ্রুত একটা রেজাল্ট আমরা পাবো। এদিকে পরিত্যক্ত কুমিল্লার শালদা, কোম্পানিগঞ্জ ও গুণবতীতে পুনর্নির্মাণ হচ্ছে 3টি গুদাম, যেখানে 7,000 মেট্রিক টন খাদ্য সংগ্রহের জায়গা তৈরি হবে। মাসুদ আলম, এখন কুমিল্লা। আবারও অবনতির দিকে যাচ্ছে হটস্পট খ্যাত বরগুনার ডেঙ্গু পরিস্থিতি। গেল 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে 54 জন। এছাড়া আইসিইউ ও কিট সংকটে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। ডেঙ্গু পরিস্থিতির সবশেষ তথ্য জানাতে বরগুনা সদর হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন জিয়াদ মাহমুদ। জিয়াদ, জানাবেন নতুন কতজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে, আর ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে কিনা কর্তৃপক্ষ? এবছরের শুরু থেকে এখন পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা 42,000-এর মতো, এবং বরগুনায় এই সংখ্যাটি কিন্তু 7,500 ছাড়িয়েছে এখন পর্যন্ত। তো দেখা যাচ্ছে যে ডেঙ্গুর যে আক্রান্তের সংখ্যা সেটি কিন্তু বাড়ছে ক্রমান্বয়ে, এবং বিশেষজ্ঞরা গত মাসেই কিন্তু তারা সতর্কবার্তা দিয়েছিলেন যে সেপ্টেম্বরের শুরু থেকে ডেঙ্গুর যে আক্রান্তের সংখ্যা সেটি কিন্তু পুনরায় বাড়তে পারে, এবং সেটি কিন্তু হয়েছে। আপনাকে যদি গত 4 দিনে ডেঙ্গু আক্রান্তের পরিসংখ্যান জানিয়ে রাখি, তাহলে দেখা যাবে যে 21 সেপ্টেম্বর 58 জন, 22 সেপ্টেম্বর 55 জন, এবং গতকাল 23 সেপ্টেম্বর নতুন করে 46 জন ডেঙ্গু রোগী, এবং আজকে সকাল 11টা পর্যন্ত 24 ঘন্টায় নতুন করে 54 জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে 4 দিনেই আক্রান্ত সংখ্যা গিয়ে দাঁড়ালো 213 জন, এবং এর মধ্যে বেশ কয়েকজন মৃত্যুবরণ করেছেন ডেঙ্গু আক্রান্ত হয়ে। গতকাল একজন শিশু, তিনি ঢাকায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছেন, এবং আক্রান্তের সংখ্যা যেমন বাড়ছে তেমনি কিন্তু মৃত্যুর মিছিল দীর্ঘায়িত হচ্ছে, এবং মৃতের সংখ্যা বেসরকারি হিসেবে এখন পর্যন্ত
50 জনে ঠেকেছে বলে আমরা জানতে পেরেছি। তবে এখানে আইসিইউ এবং সিসিইউ সংকট রয়েছে এবং এই সংকট থাকার ফলে কিন্তু এখানকার যারা সাধারণ রোগী স্বজন রয়েছেন তারা বিড়ম্বনায় পড়ছেন, তারা অন্যত্র চিকিৎসা নিতে যাচ্ছেন। বিশেষ করে ডেঙ্গুর আক্রান্ত হয়ে যারা হাসপাতালে ভর্তি হচ্ছেন তারা প্রাথমিক চিকিৎসা শেষে যদি তারা তাদের অবস্থা আরো খারাপের দিকে যায় তখন কিন্তু তাদের অন্যত্র রেফার করা হয়। সেক্ষেত্রে তারা বরিশাল কিংবা ঢাকামুখী হচ্ছেন অনেকেই। তবে বেশিরভাগ মানুষ নিম্ন আয়ের বিধায় তাদের যে চিকিৎসা ভার বহন করতে না পারায় তারা কিন্তু অন্যত্র যেতে পারছে না এবং অনেকে বাড়িতেও মৃত্যুবরণ করেছে বলে আমরা জানতে পেরেছি। তবে এখানে এখন যে পরিস্থিতি এর ফাঁকে কিন্তু আরেকটি সংকট দেখা দিয়েছে যে সিবিসি পরীক্ষার জন্য যে কিট সেই সংকটটিও রয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের জানিয়েছেন। তো এখানকার এখন যে আবহাওয়ারও যে একটি বিরূপ প্রতিক্রিয়া পড়ছে ডেঙ্গুর উপর, কেননা এখানে যে থেমে থেমে বৃষ্টিপাতের ফলে এখানে যে ডেঙ্গু এডিসের যে বংশবিস্তার সেটি কিন্তু ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে বলে জানা গিয়েছে। তবে মশক নিধন কার্যক্রম কিংবা চিকিৎসক সেবায় যে সংকটগুলো রয়েছে সে বিষয়ে কিন্তু তেমন একটা আমরা এই কর্তৃপক্ষের নজরদারি দেখছি না। তো এই ছিল বরগুনা সদর হাসপাতাল থেকে আমার কাছে সবশেষ তথ্য। সামনে বরগুনা থেকে ডেঙ্গু পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী জিয়াদ মাহমুদ। শারদীয় দুর্গোৎসবের আয়োজন বর্ণিল করতে শেষ মুহূর্তের ব্যস্ত সময় পার করছেন প্রতিমা তৈরির কারিগররা। প্রতিমার গায়ে রং তুলির আঁচড় আর নতুন কাপড় জড়ানোর কাজ চলছে পুরোদমে। শারদীয় দুর্গোৎসবের আরও খবর জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ এবং কুমিল্লা রাজরাজেশ্বরী কালী মন্দির থেকে যুক্ত হচ্ছেন মাসুদ আলম। শুরুতেই যাব হারুনের কাছে। হারুন, জানাবেন ময়মনসিংহে এবার কতগুলো মণ্ডপে পূজার আয়োজন হবে আর নিরাপত্তা নিয়ে কেমন প্রস্তুতি দেখছেন? সামনে শারদীয় দুর্গোৎসবের যে আনুষ্ঠানিকতা যতই ঘনিয়ে আসছে ততই কিন্তু এর যে প্রস্তুতি সেটি দৃশ্যমান হচ্ছে। অর্থাৎ শারদীয় দুর্গোৎসব সাড়ম্বর এবং জাঁকজমক করার জন্য যে ধরনের প্রস্তুতি দরকার প্রত্যেকটি মণ্ডপে মণ্ডপে সে ধরনের প্রস্তুতি চলছে এবং প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। বিশেষ করে পূজার শান্তিপূর্ণ সুশৃঙ্খল এবং নির্বিঘ্নে করার জন্য প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে এবং আমরা দেখছি যে ইতিমধ্যেই যে শারদীয় দুর্গোৎসবের যে মণ্ডপগুলো রয়েছে বা যেখানে প্রতিমা তৈরি হচ্ছে প্রতিমা তৈরির কারখানায় কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি রয়েছে এবং মণ্ডপগুলোতেও আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি রয়েছে এবং এই নিয়ে কিন্তু জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভাগীয় কমিশনার, ডিআইজি তারা কিন্তু দফায় দফায় বৈঠক করছেন সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের সাথে, বিশিষ্টজনদের সাথে এবং তারা এবারের যে শারদীয় দুর্গোৎসব সেটি শান্তিপূর্ণভাবে করার জন্য যে প্রস্তুতি দরকার সেই প্রস্তুতির আনুষ্ঠানিকতা কিন্তু সারছেন। এটি জেলা পর্যায়ে যেমন হচ্ছে ঠিক একইভাবে উপজেলা পর্যায়েও কিন্তু দফায় দফায় মিটিং হচ্ছে এবং কিভাবে শান্তিপূর্ণভাবে এই শারদীয় দুর্গোৎসব সম্পন্ন করা যায় সেই বিষয়টি কিন্তু সবাই দেখছেন। এবং আমরা এখন যে জায়গাটিতে রয়েছি এটি হচ্ছে দুর্গাবাড়ি মন্দির এবং এই দুর্গাবাড়ি মন্দিরেও কিন্তু এখানে একটি প্রতিমা তৈরির কারখানা রয়েছে। আমরা দেখছি যে বেশ কিছু প্রতিমা এখানে তৈরি হচ্ছে যেগুলো দুর্গাবাড়ি মন্দির সহ আশপাশের বিভিন্ন মন্দিরে এগুলো পাঠানো হবে এবং এখন কিন্তু শেষ মুহূর্তের কাজ চলছে। রং তুলির আঁচড়ের পাশাপাশি প্রতিমার গায়ে নতুন কাপড় জড়ানো হচ্ছে এবং অঙ্গসজ্জার যে কাজ সেই অঙ্গসজ্জার কাজগুলো কিন্তু চলছে এবং এই নতুন কাপড় রঙে কিন্তু একেবারেই বর্ণিল হয়ে উঠছে এক একটি প্রতিমা, যে প্রতিমাগুলো দিয়েই হিন্দু সম্প্রদায়ের যে সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব সেটি হবে। এবছর ময়মনসিংহ জেলায় 781টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। এর মধ্যে ময়মনসিংহ সিটি কর্পোরেশনেই রয়েছে 88টি পূজা মণ্ডপ এবং এই প্রত্যেকটি মণ্ডপেই কিন্তু প্রত্যেকটি মণ্ডপেই কিন্তু এই যে পূজার যে আনুষ্ঠানিকতা জাঁকজমক করার জন্য যে কাজ সেগুলোর জন্য প্রস্তুতি চলছে এবং এখন কারখানায় বা মণ্ডপে মণ্ডপে প্রতিমা তৈরি হচ্ছে। মূলত ষষ্ঠী পূজার দিন বা ষষ্ঠী পূজার দিন রাতেই কিন্তু এই প্রতিমাগুলো প্রত্যেক মণ্ডপে মণ্ডপে চলে যাবে এবং শুভ মহালয়ার মাধ্যমে যে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে সেটি পূর্ণ রূপ পাবে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে। সেই প্রস্তুতি কিন্তু প্রত্যেক সনাতন ধর্মাবলম্বীর ঘরে ঘরে এবং মণ্ডপে মণ্ডপে চলছে। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে শারদীয় দুর্গোৎসবের সর্বশেষ খবর। এবার যাব একটু কুমিল্লায় সেখানে আছেন সহকর্মী মাসুদ আলম। মাসুদ, জানাবেন কুমিল্লায় পূজা মণ্ডপগুলোতে আয়োজন কেমন দেখছেন আর দর্শনার্থীদের কোনো ভিড় আছে কিনা? সাম্মি, একেবারে শেষ পর্যায়ের যে প্রস্তুতি সেটি আসলে সেরে নিচ্ছেন এখানকার যারা কারিগর রয়েছেন, বিশেষ করে যারা প্রতিমা তৈরি করছেন তারা।
রং তুলির আঁচড় দিয়ে কিন্তু তারা শেষ সময়ের কাজ সেরেই মূলত হচ্ছে যে মণ্ডপে মণ্ডপে সেই এই যে প্রতিমাগুলো তৈরি করেছেন সেগুলো তারা সরবরাহ করবেন। আমরা দেখেছি যে আসলে প্রত্যেকটি মণ্ডপের ইতোমধ্যেই তারা তাদের সাজগোজে ব্যস্ত, একই সঙ্গে প্যান্ডেল তৈরি সহ নানান যে আনুষ্ঠানিকতাগুলো রয়েছে সেগুলো তারা সেরে নিচ্ছেন। আমি রয়েছি কুমিল্লা নগরীর রাজরাজেশ্বরী কালী মন্দির, এই মন্দিরের পাশে একটি জায়গায় প্রতিমা তৈরির ব্যস্ততা রয়েছে। এখানে প্রায় 2 থেকে আড়াই মাস থেকে আপনার যে কর্মব্যস্ততা সেটি কিন্তু চলমান রয়েছে। এখন আমরা দেখেছি যে আসলে মূলত যেগুলো ডেলিভারি দিবেন তারা বা যেগুলো মণ্ডপে যাবে সেগুলোর কাজ ইতোমধ্যে শেষ, আর যেগুলো তারা ইতোমধ্যেই মানে একটু সময়ে অল্প সময়ের মধ্যে যেগুলো অর্ডার পেয়েছেন সেগুলো মূলত হচ্ছে যে পুরোদমে একেবারে মানে দম ফেলার ফুসরত নেই বললেই চলে, এরকম ব্যস্ততা নিয়ে তারা কিন্তু দিন রাত কাজ করে যাচ্ছেন। আমরা এখানকার মণ্ডপের কর্তৃপক্ষ রয়েছেন এবং পূজা কুমিল্লা জেলা যারা পূজা উদযাপন কমিটি রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন যে এবারে কুমিল্লা জেলায় 812টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গা উৎসব উদযাপন হবে। মহালয়ের মধ্য দিয়ে কিন্তু আনুষ্ঠানিকতা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তবে এই যে 29 সেপ্টেম্বর যে মহাষষ্ঠী সেটার মধ্য দিয়ে মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। তারা মনে করেন যে অন্য বছরের তুলনায় এবার আরো বেশি একটু উৎসব মুখর পরিবেশে উদযাপন বা পূজা উদযাপন করবেন তারা এবং আনন্দঘন পরিবেশে উদযাপন করবেন। কারণ হচ্ছে যে কুমিল্লা একটি সম্প্রীতির শহর, এখানে সবসময় আমরা দেখেছি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই কিন্তু পূজা উদযাপনে অংশগ্রহণ করেন। তবে আমরা দেখেছি যে আসলে দর্শনার্থীর ভিড় রয়েছে প্রতিমা তৈরির জায়গাগুলোতে, সেখানে আসছেন মানুষের তাদের পছন্দের যে পুজো বা প্রতিমা রয়েছে সেগুলো তারা দেখছেন এবং সেখান থেকে যে তারা নিয়ে বাড়িতে যাবেন সে প্রস্তুতিটুকু তারা সেরে নিচ্ছেন। তবে আইন শৃঙ্খলা বাহিনী বলছেন যে এবার পুজো উদযাপনে তাদের নিরাপত্তা থাকবে একেবারে অন্য বছরের তুলনায় আরো বেশি এবং নির্বিচ্ছিন্নভাবে নিরাপত্তা দিয়ে যাবেন তারা। তো সামনে ছিল কুমিল্লা থেকে। দুর্গাপূজার প্রস্তুতির খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। এদিকে দুর্গাপুজো উপলক্ষে মাগুরার মার্কেটগুলোতে বেড়েছে ক্রেতার সমাগম। এ নিয়ে বিস্তারিত জানাতে বেবি প্লাজা শপিং মল থেকে যুক্ত হচ্ছেন বিশ্বজিৎ বাপি জানাবেন মার্কেটগুলোতে ক্রেতাদের ভিড় কেমন দেখছেন আর পোশাকের দরদাম কেমন? সনাতন ধর্মাবলম্বীদের যে প্রধান যে উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কিন্তু মাগুরায় সনাতন ধর্মাবলম্বীদের তাদের কিন্তু একটা উৎসবের আমেজ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। তা আপনাকে একটু জানিয়ে রাখি যে মাগুরা জেলায় এবার 611টি পূজা মন্দিরে কিন্তু দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। তাও ছোট জেলা হিসাবে সনাতন ধর্মের মানুষের সংখ্যা কিন্তু মাগুরা একটু বেশি, যার কারণে মার্কেট গুলোতেও তাদের এই আনন্দকে ভাগাভাগি করে নেওয়ার জন্য নতুন কাপড় এবং নতুন পোশাকের জন্য তারা কিন্তু মার্কেট গুলোতে কিন্তু বেশ ভিড় লক্ষ্য করা যাচ্ছে। তো আপনাকে একটু জানিয়ে রাখি যে এবার যে দুর্গাপূজা উপলক্ষে যে মার্কেটে কিন্তু যে পোশাক কিনে কিন্তু ক্রেতারা কিন্তু বেশ কিন্তু স্বস্তি পাচ্ছেন। এর কারণ হিসাবে ব্যবসায়ীরা যেটা জানিয়েছে প্রত্যেক বছর যে ভারতীয় পোশাক বা বিদেশি পোশাকের যে সরাসরি থাকে সেই পোশাকটা কিন্তু এবার তুলনামূলক কম এবং দেশি পণ্য ব্যবহার করছে ক্রেতারা এবং দেশি পণ্য কিনছে। আর এই দেশি পণ্যের জন্য কিন্তু দরদাম কিন্তু বেশ একটু কম রয়েছে। যেমন আপনাকে একটু জানিয়ে রাখি যে শাড়ির দোকানে আমরা যেটা লক্ষ্য করলাম যে শাড়ির দোকানগুলোতে টাঙ্গাইল শাড়ি, রাজশাহী সিল্ক এবং সুতির জামদানি, ঢাকাই জামদানি এই শাড়িগুলো কিন্তু 3000 থেকে 5000 7000-এর মধ্যে কিন্তু বেশ ভালো মানের শাড়ি কিন্তু বিক্রি হচ্ছে। এছাড়া যে শিশুদের বা যে যুবকদের যে ড্রেস গুলো এগুলোও কিন্তু আমাদের যে দেশি পোশাক এই পোশাকই কিন্তু তারা কিনছে। যেমন দেশি পোশাকের মধ্যে যেমন পাঞ্জাবি, টি শার্ট এইগুলো কিন্তু বেশ 500 থেকে 1200 টাকার মধ্যে কিন্তু তারা কিন্তু কিনতে পারছে, যা গতবার কিন্তু বা তার আগে কিন্তু এই পোশাকগুলো বাইরের পোশাক হওয়াতে কিন্তু দাম দর কিন্তু বেশ বেশি ছিল। আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, ব্যবসায়ীরা যেটা জানিয়েছে এবার তাদের বেচা বিক্রির কিন্তু বেশ ভালো রয়েছে এবং
এবং তারা যেটা জানাচ্ছেন যে এখানে সকাল 11টার পর থেকে কিন্তু রাত প্রায় 11:30 পর্যন্ত কিন্তু দোকানে কিন্তু উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় এবং প্রত্যেকটা দোকানেই কিন্তু বেশ বেচা কেনা হয়েছে। আপনাকে একটু জানিয়ে রাখি যে মাগুরায় কিন্তু গত বছর যে 50 কোটি টাকার পোশাক বিক্রি হয়েছে, যা এটা কিন্তু প্রায় 100 কোটি এবার ছাড়িয়ে যাবে মনে করছেন ব্যবসায়ীরা। তো এই ছিল মাগুরাতে শারদীয় দুর্গা পূজা উপলক্ষে যে শপিং মল থেকে সর্বশেষ সামনে। দুর্গাপূজার কেনাকাটার প্রস্তুতির খবর জানাচ্ছিলেন সহকর্মী বিশ্বজিৎ বাপি। সিলেট নগরীর সড়কে শৃঙ্খলা ফেরাতে তৃতীয় দিনের মতো চলছে যৌথ বাহিনীর বিশেষ অভিযান। ব্যাটারি চালিত অবৈধ অটো রিকশার চার্জিং পয়েন্টের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। এ নিয়ে বিস্তারিত জানাতে নগরীর শামীমাবাদ এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সন্দীপন শুভ। জানাবেন বিশেষ এই অভিযান নিয়ে কি কি তথ্য আছে আপনার কাছে, আর ব্যাটারি চালিত অটো রিকশার চালকরা কি বলছেন? দেখুন, এই মুহূর্তে আমি রয়েছি নগরীর শামীমাবাদ এলাকায় এবং আজকে কিন্তু পূর্ব ঘোষিত ছিল যে তৃতীয় দিনের মতো এই এলাকাটিতে কিন্তু ব্যাটারি চালিত যে অটোরিকশাগুলো রয়েছে সেগুলোর চার্জিং পয়েন্টের যে সংযোগ রয়েছে সেই সংযোগ কিন্তু বিচ্ছিন্ন করা হবে এবং ব্যাপক তোড়জোড় আমরা দেখেছি প্রশাসনের পক্ষ থেকে। কিন্তু তাদের যে ব্যাপক টিমগুলো রয়েছে, বিশেষ করে পুলিশ সদস্যরা এবং র্যাবের 2টি স্কোয়াড রয়েছেন এবং পুলিশের 3টি ব্যাটালিয়ন এখানে কাজ করছে এবং এর পাশাপাশি আমরা যদি দেখি যে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবির সদস্যরা এখানে রয়েছেন এবং সবাই মিলে কিন্তু যৌথ বাহিনী মিলেই কিন্তু এখানে বলা যায় যে তারা কাজ করছেন। এবং এর পাশাপাশি যদি বলি এখানে ম্যাজিস্ট্রেট রয়েছেন যিনি মাহমুদ আশিক কবির, তার নেতৃত্বে কিন্তু আজকের এই অভিযানটি পরিচালিত হচ্ছে এবং এখানে কিছুক্ষণ আগেও কিন্তু একটি গ্যারেজে তারা গিয়েছেন এবং এখানে কিন্তু যেগুলা চার্জিং পয়েন্ট রয়েছে এবং অবৈধ ব্যাটারি চালিত রিকশার যে পয়েন্টগুলো রয়েছে সেগুলিতে তারা কিন্তু বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছেন। আমি একটু তথ্য জানিয়ে রাখতে চাই, আজকে কিন্তু তৃতীয় দিনের মতো এই অভিযানটি পরিচালিত হচ্ছে এবং প্রথম দিনে 65টি এরকম ব্যাটারি চালিত অটোরিকশাকে সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং দ্বিতীয় দিনে অর্থাৎ গতকাল কিন্তু 66টি অটোরিকশার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং এই পর্যন্ত কিন্তু প্রায় বলা চলে এই মুহূর্তে প্রায় 120টির উপরে কিন্তু এই সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এর পাশাপাশি আমি যদি বলি অন্যান্য যানবাহন যেগুলো রয়েছে, যেগুলোর কাগজপত্র নেই, সেগুলোরও তারা কিন্তু অভিযান পরিচালনা করছেন এবং তাদেরকেও কিন্তু আইনের আওতায় নিয়ে আসেন, জরিমানার বিধান করছেন। এবং আজকের যে কাজটি তারা করেছেন এটি খুবই গুরুত্বপূর্ণ। এখানকার এলাকাবাসীর সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে আসলে যে লোডশেডিংয়ে ভুগেন তারা, এই লোডশেডিংয়ের মূল কারণ যদি বলি সেইগুলো কিন্তু হচ্ছে যে এই অটোরিকশার যে ব্যাটারি চালিত অটোরিকশার চার্জিং পয়েন্টের কারণে এবং এত বেশি এগুলোর লোড তারা নেয়, সেগুলোর কারণে কিন্তু অনেক বেশি ভোগান্তির মধ্যে পড়েন এবং এই কারণে কিন্তু লোডশেডিংও সিলেটে কিন্তু অনেক বেশি বেড়ে গেছে বলছেন এখানকার স্থানীয় বাসিন্দারা। এবং আমরা পুলিশ সদস্যের সাথে কথা বলেছি, তারা বলছেন যে যতদিন পর্যন্ত এই সংযোগগুলো বিচ্ছিন্ন করা সম্ভব হবে না এবং যতদিন পর্যন্ত আসলে সবগুলোকে নির্মূল করা সম্ভব হবে না তারা কিন্তু অভিযানটি পরিচালনা করবেন। আর একটি বিষয় জানিয়ে রাখতে চাই, এই যে নতুন পুলিশ কমিশনার যোগদান করার পর থেকে অর্থাৎ আব্দুল কুদ্দুস চৌধুরী যখন থেকে এখানে এসেছেন, সিলেটে যোগদান করেছেন, তারপর থেকে কিন্তু এই ধরনের অভিযানের ব্যাপারে তারা কিন্তু কাজ করছেন। এবং আরেকটা বিষয় হচ্ছে যে তারা বলছেন যে নতুন প্রফেশনে তারা যুক্ত করা যায়, তাদেরকে যাতে আয়ের পথ দেখানো যায়, যারা এই ব্যাটারি চালিত রিকশার সাথে জড়িত তাদের সেই ব্যবস্থা তারা করবেন। তো এই ছিল আসলে সিলেটে অটোরিকশা ব্যাটারি চালিত রিকশার অভিযান থেকে আমার কাছে সর্বশেষ খবর। অভিযানের খবর জানাতে সিলেট থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সন্দীপন শুভ। এদিকে কয়েক বছর আগেও নওগাঁ শহরের প্রতিটি অলিগলি মুখরিত থাকতো প্যাডেল চালিত রিকশার শব্দে। তবে সময়ের সাথে সেই রিকশা এখন বিলুপ্তির পথে। জেলা জুড়ে গড়ে উঠেছে অটোরিকশা তৈরির 50টি কারখানা, যেখানে প্রতি মাসে তৈরি হচ্ছে শত শত অটোরিকশা। আব্বাস আলীর পাঠানো তথ্য ও ছবিতে প্রতিবেদন। রিকশা চালক সিরাজুল ইসলাম গত 4 দশক থেকে নওগাঁ শহরে প্যাডেল চালিত রিকশা চালিয়ে সংসারের খরচ চালাচ্ছেন। তবে যাত্রীরা এখন আর প্যাডেল রিকশায় না ওঠায় কমেছে আয়। ব্যাটারি চালিত অটোরিকশা কেনার সামর্থ্য না থাকায় প্যাডেলের রিকশায় এখন শেষ ভরসা। 2 বছর আগেও প্যাডেল চালিত রিকশায় দিনে আয় হতো 200 থেকে 300 টাকা, এখন তা নেমে এসেছে 80 থেকে 100 টাকায়। অথচ ব্যাটারি চালিত অটোরিকশায় প্রতিদিন আয় 500 থেকে 700 টাকা। গত 40 বছর থেকে রিক্সা চালাচ্ছি। এক বছর আগে তাও 200-300 টাকা ভাড়া হচ্ছিল, এখন আর ভাড়া হয় না অত, এখন 80-90 টাকা ভাড়া হয়।
এই টাকা দিয়ে সংসার চলিচ্ছে না কেউ। একসময় শহরের অলিগলিতে শোনা যেত প্যাডেল রিকশার ক্রিং ক্রিং আর টুংটাং শব্দ। তবে গত 5 বছরে সে স্থান দখল করেছে ব্যাটারি চালিত অটোরিকশা। গ্রাম থেকে শহর সবখানেই এখন অটোরিকশার দৌরাত্ম্য। 20 বছর থেকে পায়ে রিক্সা চালে, এখন আর পারছি না, এই জন্য ব্যাটারি চালিত রিক্সা নিয়ে আমার পরিবারকে আমি কোনোরকমকে নির্ভর করছি। আমরা অনেক সুবিধা পাই এতে, গাড়ি মনে করেন যে আমাদের খাটনি কম, কাজের ফাঁকে ফাঁকে চালাচ্ছি এবং পারমিটভাবেও চালাচ্ছি। দিনে মনে করেন 500-700 টাকা আসে। পারিশ্রমিক করলো সাংসারিক করার পর সন্ধ্যার পরে গাড়িটা বের করে, বা সকালে বের হয়ে গাড়ি মানে 500 টাকা বা 1000 টাকা কামাই করে আসে, আবার সংসারের কাজ করে। এই জন্য মানে এই গাড়িটা খুব ভালো। কারখানার মালিকরা জানান, ব্যাটারি সহ পুরো রিকশার দাম হয় প্রায় 1,40,000 টাকা। জেলায় মাসে তৈরি হয় অন্তত 250টি অটোরিকশা, যার খরচ প্রায় 2 কোটি টাকা। নোয়া তো দাম ছিল কম, 70 টাকা 75 টাকা কেজি, এখন অনেক দাম বেড়ে গেছে, 90 টাকা 95 টাকা কেজি লাগে গেছে। একটা গাড়িতে আমার খরচ আসে মোটামুটি 80 থেকে 85, বিক্রি হয় 90,000-এর মতো। তবে আগে মানুষ রিক্সা চালাতো, পায়ে রিক্সা চালাতো, খুব কষ্ট হতো। এখন ব্যাটারি চালিত গাড়ি নামে তো সবার সুবিধা হয়েছে। প্রতিটি রিকশা থেকে 4 থেকে 5,000 টাকা আয় করলেও ঋণের জন্য কারখানার মালিকদের নির্ভর করতে হয় বেসরকারি সংস্থার উপর। এতে আয়ের একটি অংশ চলে যায় সুদ পরিশোধে। এই টাকাটা যদি আমরা দেখা যাচ্ছে যে কোনো ব্যাংকের মাধ্যম থেকে পাই, তাহলে আমাদের অল্প সুদে মানে অল্প লাভে ব্যবসাটা করতে আমাদের পক্ষে আর কি ভালো হবে। আর কম রেট ছিল আগে, কম মজুরি খরচটা বানানা আগে ছিল 60, আর এখন হয়েছে মোটামুটি বের হয় 80-85 হাজারে, এই গত 2 থেকে 3 বছরে। এটা চাহিদা বাড়ায় বেড়েছে কর্মসংস্থানও। শিল্প সম্ভাবনা বাড়াতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিলেন বিসিক শিল্পনগরীর কর্মকর্তা। বিসিক একটা সুবিধা আছে যে আমরা খুবই সরল সুদে আমরা ঋণ দিই। সেটা হচ্ছে নারী উদ্যোক্তা হলে 5% এবং পুরুষ উদ্যোক্তা হলে 6% সহজ শর্তে আমরা ঋণ দিই। আমাদের কাছে আসলে আমরা তাদেরকে এই স্বল্প সুদে ঋণ খুব সহজে আমরা ঋণ দিতে ব্যবস্থা করে দেবো, এবং তাদের যদি অন্য কোনো কারিগরি কোনো সহযোগিতা লাগে সে ব্যাপারেও কিন্তু আমরা সহযোগিতা করতে পারবো। কয়েক বছর আগেও নওগাঁ শহরের প্রতিটি অলিগলি মুখরিত থাকত প্যাডেল চালিত রিকশার শব্দে। তবে সময়ের সাথে সেই রিকশা এখন বিলুপ্তির পথে। আব্বাস আলী, এখন নওগাঁ। কুমিল্লায় চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেন থেকে বিপুল প্রসাধনী সামগ্রী সহ ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি। বিষয়টি নিশ্চিত করে 10 বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল মীর আলী এজাজ। তিনি জানান, গতকাল বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট সোরর জাহানের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় কুমিল্লা সীমান্তবর্তী রসুলপুর রেলওয়ে স্টেশনে চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেন থেকে বিপুল প্রসাধনী সামগ্রী সহ ভারতীয় মালামাল জব্দ করা হয়। উদ্ধার হওয়া প্রসাধনীর মধ্যে রয়েছে অলিভ অয়েল, ডেরোভিন ক্রিম, বেবি লোশন সহ বিভিন্ন প্রকার বাজি জব্দ, যার বাজার মূল্য প্রায় 87 লাখ টাকা। পঞ্চগড়ের দেবীগঞ্জে আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের খেলা শেষে 2 প্রতিষ্ঠানের ছাত্রদের মধ্যে সংঘর্ষে শিক্ষক সহ অন্তত 17 জন আহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে দেবীগঞ্জ উপজেলা সদরের NN সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের খেলায় ট্রাই বেকারে দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ দলকে হারিয়ে জয়ী হয় NN সরকারি উচ্চ বিদ্যালয়। খেলা শেষে বিজয় মিছিল বের করার কিছুক্ষণের মধ্যে 2 প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। সরকারি টেকনিক্যাল স্কুলের শিক্ষার্থীরা NN সরকারি উচ্চ বিদ্যালয়ে গিয়ে ইট পাটকেল নিক্ষেপ করে। পরে NN সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা সরকারি টেকনিক্যাল স্কুল কলেজে ভাঙচুর চালায়। এ সময় 2 স্কুলের সংঘর্ষে 2 শিক্ষক সহ আহত হয় 17 জন। পরে পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। টঙ্গীতে কেমিক্যাল কারখানার আগুন নেভাতে গিয়ে নিহত ফায়ার ফাইটার শামীম আহমেদের মরদেহ নেওয়া হয়েছে তার গ্রামের বাড়ি নেত্রকোনার কেন্দুয়ায়। সকালে 10:30টায়
কেন্দুয়ার পিজাহাতি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এর আগে দেওয়া হয় গার্ড অফ অনার। সোমবার গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল গোডাউনে আগুন নেভাতে গিয়ে বিস্ফোরণে দগ্ধ শামীম আহমেদ মঙ্গলবার বার্ড ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এই জন্যই আজকে আমরা এখান থেকে সবক গ্রহণ করি যে আমরা আজকে এখান থেকে পরিবর্তন হইতে পারি। আমাদের মাইকের জন্য সমস্যা হয়েছে। আমাদের গ্রামের পক্ষ থেকে আমাদের 5টা ইউনিয়ন লোকের বিভিন্ন ডিপার্টমেন্টের কক্সবাজারের চকরিয়ায় ডাকাতির ছুরিকাঘাতে সেনা কর্মকর্তা তানজিম সরোয়ার নির্জন হত্যার বিচারিক কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে। তবে হত্যাকাণ্ডের 1 বছর পরও মামলার সাক্ষীরা হুমকির মুখে আতঙ্কে দিন কাটাচ্ছেন। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বাদী পক্ষের আইনজীবীরা। তবে সাক্ষীদের সুরক্ষা ও ডাকাত দমনে তৎপর থাকার কথা জানিয়েছে পুলিশ। মনতোষ বেদজ্ঞের প্রতিবেদন, ছবি তুলেছেন মোহাম্মদ রাসেল। কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজার ইউনিয়নের পূর্ব মাইজপাড়া গ্রাম। এখানেই 2024 সালের 24 সেপ্টেম্বর ডাকাতের ছুরিকাঘাতে নিহত হন সেনা কর্মকর্তা মোহাম্মদ তানজিম সরোয়ার নির্জন। তিনি সেনাবাহিনীর লেফটেন্যান্ট পদে কর্মরত ছিলেন। ওই ঘটনার পর বদলে গেছে পুরো গ্রামের পরিস্থিতি। এখনও রাত নামলে ভয়ে থাকেন স্থানীয়রা। যে কোনো সময় আবারও ডাকাত দল হানা দিতে পারে এই আতঙ্কে। সেদিন রেজাউল করিম নামে যার বাড়িতে ডাকাত দল হানা দিয়েছিল সেই পরিবারের সদস্যরা এখনও শিউরে উঠেন ঘটনাটি মনে করে। আমাদের বাড়িতে 6 জন ধরছিল। তানজিম স্যার একটা মার্ডার হয়েছে ডাহাতে, ওনাকে ছুরি মারছে, গুলি মারছে। উনি ডাক্তার হাসে নিয়ে যাইতে যাইতে মারা গেছে। এখনো বই লাগে, আবার ডুববে মনে হয়, আবার ডুববে মনে হয়, এরকম বই লাগে আর কি। পূর্ব মাইজপাড়া ও আশপাশের গ্রামবাসীরা জানান, সন্ধ্যার পর অতি জরুরি কাজ ছাড়া ঘরের বাইরে বের হন না তারা। অধিকাংশ ডাকাতের বসবাস পার্শ্ববর্তী রিজার্ভ পাড়ায় বলে দাবি স্থানীয়দের। ঘটনার সঙ্গে জড়িত সবাইকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তাদের। সবাই আতঙ্কে আছে, কেউ বাইর হইতে চায় না বাড়ি থেকে। 8টা-9টা বাজলে এখানে একজন লোকও থাকে না বইয়ে। এখন যারা ডাকাত ধরা পড়ে নাই ওরা আবার আক্রমণ করতে পারে এখানে আমাদের পাড়ার মধ্যে, জন্য সবাই বইয়ে আছে। বিচার অবশ্যই ওয়াই ভরিব, আর জন সন্তান নবাবে আর নানি মানুষ ননিবা জিবা কর্মকর্তা মারি ফেলিয়ে ইবেলাই বড় একটা বিচার মনে হরিও না দাদা, কঠোর শাস্তি মনে হরিও না। মামলায় এরই মধ্যে 44 জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। বিচার প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে এলেও অভিযোগ উঠেছে আদালত কক্ষেই আসামিরা প্রকাশ্যে সাক্ষীদের হুমকি দিচ্ছেন। আমরা সত্য সাক্ষী দেওয়াতে ওই মেম্বার আমার উপর আজকে গত 3 দিন আগে আমার উপর হামলা করে। আমি নিরাপত্তা নিতে ভুগতেছি। আমি সেনাবাহিনীর সহ এবং উচ্চ পদস্থ কর্মকর্তার কাছে আমি নিরাপত্তা এবং আমার পরিবারের আমার ব্যবসা বাণিজ্যের নিরাপত্তা চাচ্ছি। আমি নিরপেক্ষ সাক্ষী যখন কোর্ট উপস্থাপিত করি আমরা, তখন তাদেরকে সে প্রকাশ্যে একেবারে কোর্টে এজলাসে কয়েকবার হুমকি দেয়, দুর্দর্শ ডাকাত হেলাল সে এবং হচ্ছে যে মানে জানে মেরে ফেলার হুমকি দেয়। এটা আমরা আসলে কোর্টকে পিটিশন আকারে জানিয়েছি। ঘটনার পর হত্যা ও অস্ত্র আইনে দায়ের হওয়া 2 মামলায় মোট 18 জনকে আসামি করা হয়। এর মধ্যে 12 জন গ্রেপ্তার হলেও বাকি 6 জন এখনও পলাতক। পুলিশ বলছে হত্যার পর মামলাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত অভিযোগপত্র আদালতে দেয়া হয়েছে। জেলা পুলিশ থেকেও যতটুকু আমাদের সাপোর্ট দেওয়ার আমরা সাপোর্ট দিচ্ছি, এই মামলা যেন বিচার নিশ্চিত হয়। একইভাবে আমরা যদি কোনো সাক্ষীর সুরক্ষা, তাদের যাতায়াত এবং তার বিষয়গুলো আমাদের দায়িত্বের মধ্যে পড়ে, আমরা এখনো পর্যন্ত এরকম কোনো সাক্ষী আমাদেরকে বলে নাই, তবে আমরা প্রত্যেকটা সাক্ষীর খোঁজখবর আমাদের আছে। টাঙ্গাইল জেলার বাসিন্দা লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জন 2022 সালে 82তম দীর্ঘমেয়াদী কোর্সে বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে আর্মি সার্ভিস করে কমিশন লাভ করেছিলেন। মনতোষ বেদজ্ঞ, এখন কক্সবাজার। শেষ করছে এখন জনপদে, তবে তার আগে শিরোনামগুলো আরও একবার। শিক্ষক কর্মকর্তাদের টানা আন্দোলনে অচল হয়ে পড়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। চাকসুতে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আজ। শেরপুরে বন্যার পানি নেমে যাওয়ায় স্পষ্ট হচ্ছে ক্ষয়ক্ষতির চিত্র। ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা করছে কৃষি বিভাগ। বাঁধ মেরামতের আশ্বাস জেলা প্রশাসনের।
বরগুনায় আবারও ডেঙ্গু পরিস্থিতির অবনতি, আইসিইউ না পেয়ে বেড়েছে ভোগান্তি, কিট সংকটে পরীক্ষা ব্যাহত। এবং ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সিলেটে তৃতীয় দিনের মতো চলছে যৌথ বাহিনীর অভিযান, চার্জিং পয়েন্টে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। এই ছিল এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। এছাড়া ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন tv।